রাজনীতিতে এসেছিলাম 1986-এ। আমার জীবনের প্রথম রাজনীতিক দল ভারতীয় জনতা পার্টি। এখনো আছি, সেই 1986 থেকে এখনো 2025 সাল পর্যন্ত এই পার্টিতে আছি। জানি না কতদিন রাজনীতি করতে পারবো, চেষ্টা করব যতদিন সৎ ভাবনা এবং সততার সহিত রাজনীতি করতে পারবো ততদিনই করব। পাশাপাশি আমার যে একটা চরিত্র, ছোটবেলার চরিত্র, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সত্য কথা বলা এবং ন্যায্য পাওনা অধিকার আদায় করা। এই ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টিকে কেউ চিনত না, জানত না, সেদিন থেকে এই পার্টিটা বুকে আগলিয়ে নিয়েছিলাম। যাই হোক, যতটুকু পারি সেদিন থেকে এই পার্টির জন্য নিবেদন করে যাচ্ছে, আজও করছি। বর্তমান কালে এই পার্টিতে অনেক গুণমান্য ব্যক্তিরা এসেছে, বড় বড় রাজনীতিবিদেরা এসেছে। এখানে আমার দু চারটি কথা বলতে চাই যে রাজনীতির নামে ক্ষমতা অপব্যবহার করা আমার উদ্দেশ্য নয়। রাজনীতির নাম দিয়ে রুজি রোজগার করা এটা আমার পেশা নয়, বা রাজনীতির নামে কারোর ক্ষতি করা, কারোর বদনাম করা এটা আমার মানসিকতা নয়। করছি যেটা করতে হয়, যেই কাজটা করা উচিত, যেখানে কথা বলা উচিত, যেখানে প্রতিবাদ করা উচিত, যেখানে সমর্থন করা উচিত, যেখানে সত্য কথা বলা উচিত, সেগুলি করে যাচ্ছি। অনেক অনেক সময় অনেকের কাছে তাদের শত্রু পরিচিত হয়ে যায়। যাই হোক, এটা আমার বিষয় না। বিষয় হচ্ছে যখন মানুষ নিজের নীতিকে হারিয়ে, সে যে একজন মানুষ, তার যে মনুষ্যতা থাকা উচিত, সেই মনুষ্যতাকে ভুলে গিয়ে যখন পা চাটা কথাবার্তা, নীতিহীন কথাবার্তা, নোংরা মানসিকতা নিয়ে যখন মানুষ তার স্বার্থের কথা বলে, বা তার সুবিধাবাদীর কথা বলে, বা সে তার যে চরিত্র, যে যখন সুবিধা হবে, যেখানে সুবিধা হবে সেখানে গিয়ে কথা বলা, তার পক্ষে থাকা, অথচ অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা নয়, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার নিজের স্বার্থের ক্ষতি হবে। এগুলি আমরা দেখছি। আমাদের পার্টি তো এইরকম অনেক দীর্ঘকালের, যারা বিগত কালে যেসব রাজনৈতিক দলগুলি ছিল এই রাজ্যে শাসন করেছে, রাজনীতি করেছে, সেই দল থেকে আগত কিছু ব্যক্তিরা এখানে এসেছে এবং তাদের মানসিকতা, সেই পূর্বের মানসিকতা নিয়ে তারা চলে এবং চলছে। আমরা পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমরা এদের সাথে কথা বলতে হয়, কখনো পরিস্থিতি বাধ্য করে। আমি এর বেশি কিছু বলবো না, এই কারণে যাদের মধ্যে মনুষ্যতা থাকে না, শুধু তাদের মধ্যে শুধু নিজের শুধু স্বার্থ, নিজের শুধু সুবিধা, যদি স্বার্থ না হয় তাহলে যা কিছু বলা যায় তাই বলে দাও। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কি? আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার রাজ্যের
স্বার্থে যে কোনো পদক্ষেপ নেওয়া আমার কর্তব্য। আমার রাজ্যের মানুষের জন্যে, আমার এলাকাবাসীর জন্যে এমন কিছু যদি সুযোগ সুবিধার হাতে আসে সেইগুলিকে বাস্তবায়িত করা। আমি জানি না, অনেকেই অনেক রকম মন্তব্য করে, অনেক বিরোধিতা করে, অনেক কিছু বলে, এবং এই রাজ্যে দু চারটি তাদেরকে মিডিয়াও বলা যায়, তাদেরকে পত্রিকা ব্যবসায়িক বলা যায়, দু চারজন আছে, তারা উদ্দেশ্য প্রণীত ভাবে এই জগতে তারা এসছে। তাদের আসল পরিচিতি কিন্তু এই জগতের নয়। তাদের আসল পরিচিতি বিগতকালের সরকারের সময় কেউ জুট মিলে কাজ করেছে, কেউ কোনো একাডেমিতে কাজ করেছে, কেউ এই রাজ্যে মাফিয়া সৃষ্টি করেছে, কেউ কারুর পা ছেকে বিভিন্ন রকমের তার কর্মসংস্থান তৈরি করেছিল। যে এখন তারা নিজেদেরকে একজন, এই দু চারজন যারা এই রাজ্যের সত্যিকারের সাংবাদিক সংস্থা বলেন বা যারা সাংবাদিকতা করেছে, আজকে এই কয়েকটা ব্যক্তি এই যারা মানুষের জন্য লিখে, মানুষের জন্য কথা বলে, আজকে তাদেরকে কলঙ্কিত করছে ওরা। আমি এই ধরনের যারা কয়েকজন সাংবাদিক আছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান জানাই যে তারা এখনো এই রাজ্যের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে এখনো সত্য কথা তুলে ধরছে, এবং আশা করি তার আগামী দিনও এইভাবেই চলবে। দুঃখ হয় কয়েকজন সাংবাদিক নামে তারা কলঙ্কিত, তারা সাংঘাতিকভাবে নিজেদেরকে, তারা এমন একটা জায়গায় তারা এখন নিজেদেরকে ভাবে, মনে হয় তারাই এই রাজ্য চালাচ্ছে, তারাই এই রাজ্যের সমস্ত হনুর মালিক, তাদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। তাদেরকে যদি আমরা পাশে না থাকি বা তাদেরকে যদি খুশি না করতে পারি, তাদের কথা মতে যদি আমরা তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দিতে না পারি, আমরা তাদের কাছে অনেক বাহুবলী হয়ে যায়। কখনো বিভিন্ন নামে, আমাদের নামে তারা বেনামে নামে ঘুরিয়ে গাড়িয়ে পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করে। যাই হোক, এগুলি নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো প্রতিবাদ নেই, এটা তাদের বিষয়। কিন্তু কখনো কখনো এই ধরনের যারা জনগণকে বিভ্রান্ত করে, যারা মনে করে আমি একজন মারাত্মক বড় ব্যক্তি, মনে হচ্ছে তার কথাই শেষ কথা, এই রাজ্যের মানুষ তাকেই পছন্দ, কিন্তু তারা জানে না আলোর নিচে অন্ধকার। তারা জানে না আজকাল জনগণ এত বোকা নয়। ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর এখন অবধি জনগণ এখন সব বুঝতে পেরেছে। যারা বিগত দিনে এই ধরনের নিচু স্তরের কয়েকজন সাংবাদিকরা যখন সাংবাদিকের নামে তারা সাংঘাতিক বলি, আমি তাদেরকে সাংবাদিক বলি না, কারণ তারা সাংবাদিকের তাদের যোগ্যতা নেই। তারা শুধু তাদের জীবনের চাহিদা পূরণের জন্য এই জগতে এসছে। তারা জনগণের স্বার্থে কিন্তু তারা সাংবাদিকতার নাম লেখায়নি, এবং তাদের কাজ হচ্ছে কারোর বিরুদ্ধে লেখায় উদ্দেশ্যমূলকভাবে, নতুবা কারোর পক্ষে লেখা উদ্দেশ্যমূলকভাবে। হয় সরকারের বিরুদ্ধে লিখবে, নতুবা কারোর ব্যক্তির বিরুদ্ধে লিখবে, নতুবা আমাদের দলের বিরুদ্ধে লিখবে। অর্থাৎ তারা নিজেদেরকে পুরো
তাদের হাতেই সমস্ত আইন, তারা সব জানে। কিন্তু বাস্তবে কি বলছে? বাস্তব তো এটা নয়, বাস্তব হচ্ছে অন্যটা। আমি কারোর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, শুধু আমি তুলে ধরছি জনগণের কাছে যে তারা কি ভাবে নিজেদেরকে। নাকি আমরা রাজনীতির জগৎ ছেড়ে আমরা ঘরে ঢুকে যাব? তারা কি চায় তাও জানি না, বলে না আমাদেরকে ক্লিয়ার ভাবে। যেহেতু আমি একজন সাধারণ ব্যক্তি, আমি তাদেরকে কোনো প্রকার তাদেরকে সাহায্য সহযোগিতা আমি করি না, আমি স্বীকার করি। অথবা আমি তাদের কাছে কোনোদিন নত হতে পারবো না, আমি নত হওয়ার মতো আমার সেই মানসিকতা নেই। কেন হবে? আমি যেই দিন এই পার্টিতে এসেছি সেই দিন এই পার্টিতে নিজের পকেটের পয়সা দিয়ে গুটি গুটি করে সারা রাজ্য ঘুরে ঘুরে কাজ করেছি। এই পার্টি করতে এসে অনেক কেসের মোকাবেলা করতে হয়েছে, বিনা দোষে অনেক ধরনের কেস আমার করতে হয়েছে। এইগুলি পুরনো কথা, এগুলি আর উঠাচ্ছি না। তারপরও কিন্তু এই পার্টি ছাড়ি নাই। এখন কিছু কিছু ব্যক্তি, আমাদের বর্তমান সরকারের কিছু ব্যক্তিদের সাথে মিলেমিশে হাত মিলিয়ে কিছু কিছু আমাদের নেতৃবৃন্দর সাথে হাত মিলিয়ে তারা তাদের স্বার্থের জন্য তারা এই ধরনের নোংরা মানসিকতায় কাউকে তারা খুশি করতে চায়, কাউকে তারা, এটা হচ্ছে, এটা ঠিক নয়। আজকে আমাদেরকে জনগণ ভোট দিয়ে সরকার বানিয়েছে একটাই কারণ, আমাদের সরকার আসার মতো আমাদের কাছে সেই রকম মেটেরিয়াল ছিল না ভারতীয় জনতা পার্টিতে। আমি একটা কাজ করেছিলাম, আপনারা সবাই জানেন। এই রাজ্যে আমাদের সরকার অনেক প্রোগ্রাম করছে, অনেক চেষ্টা করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছে এই রাজ্যে যেন শিল্প গড়ে ওঠে, এই রাজ্যে যেন টুরিস্টরা আসে, রাজ্যের আর্থিক স্থিতি যেন শক্তিশালী হয়। তো সেই দিকে চেষ্টা করে আমিও চাই যে আমার এলাকাতে একটা কিছু হোক। যদি কেউ আসে, এর মধ্যেই আপনারা জানেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে তারা ত্রিপুরাতে এসছে কাজ করার উদ্দেশ্য নিয়ে, ইনভেস্ট করার উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে আমরা কিছু পত্রিকার মাধ্যমে খবর পাই ওনার এই শান্তিনিকেতনের যিনি কর্ণধার তার ব্যক্তিগত জীবনী নিয়ে। তো সেই কারণ থেকে আমরাও কিছুটা স্তম্ভিত হয়ে যাই যে এই ধরনের ব্যক্তিরা যদি এই রাজ্যে এসে কাজ করে তাহলে তো সেটা ঠিক নয়। আমরা সেখান থেকে হাত গুটিয়ে কিছুটা হলে দূরে ছিলাম। কিন্তু যখন দেখলাম আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম না, আমাদের কাছে যে খবর আসছে, দু একটা পত্র পত্রিকায় যেভাবে লেখালেখি করছে সেটা আসলে বাস্তবে সঠিক নয়, এবং তাদের কাছে কোনো প্রকার কোনো ধরনের কোনো প্রমাণপত্র নেই। অনেককে আমি জিজ্ঞেস করেছি যদি কোনো প্রমাণপত্র থাকে আমাকে বলুন, কারণ যেহেতু সেটা আমার এলাকা হচ্ছে সেটা যেন আর এগুতে না পারে। না, দেখলাম উদ্দেশ্য অন্যটা। উদ্দেশ্য হচ্ছে এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি হবে, এখানে আমাদের ভাগে কিছু থাকবে না, সেটা হতে পারবে না। সুতরাং কিছু করতে হবে, কিছু আমাদেরকে দিতে হবে। এইগুলি একটা পুরানো একটা কালচার ছিল। তারা যখন তখন দু একটি পত্রিকা বিক্রেতা এবং এক দুটি টিভি চ্যানেল
তাদের ইচ্ছা মতে তারা অসত্য খবর পরিবেশন করে, মানুষকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে। তারা দেখাতে চায়, দেখো আমরা কি না পারি, আমরা কত বড় হনু আমরা জেনে নাও। আজকে একজন চ্যানেল, ইলেকট্রনিক চ্যানেল মিডিয়ার পেজ থেকে পোস্ট করেছে যে উপাধ্যক্ষ ক্ষমা চাইতে হবে। আমি জানি না উনার মাথায় এত বড় অশুভ চিন্তা কোথা থেকে আসলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনার মাথায়, উনার বুদ্ধি যেন সম্পূর্ণ সুবুদ্ধি হয়। হ্যাঁ, আমি নিজেও এক সময় এই মেডিকেল কলেজকে এখানে বন্ধ করার জন্য আমিও বলেছিলাম, মধ্যে দিয়ে প্রথম বলেছিলাম মেডিকেল কলেজ এখানে করুন, আমি সবকিছু সাহায্য করব। কিন্তু কিছু কিছু সাংবাদিকদের অসত্য খবর পরিবেশনের কারণে আমিও পিছিয়ে গিয়েছিলাম। যখন দেখলাম না এগুলো অসত্য, আজকে এই মেডিকেল কলেজ একটা তার প্রথম বর্ষতেই সে ভালো একটা পরিবেশ এবং পরিস্থিতি জায়গায় পৌঁছে গেছে। আমি এই কলেজের হয়ে আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। আমি আজকে গিয়েছি ফার্স্ট এই কলেজে, মেডিকেল কলেজে। তার আগে গিয়েছিলাম উনি প্রথম ভূমি পূজনে গিয়েছিলাম। যেদিন ভূমি পূজনে গিয়েছিলাম প্রথম, আজ থেকে 2 বছর আগে, সেদিন কিন্তু এই সাংবাদিকগুলি যারা আজকে খবর পরিবেশন করছে, নেগেটিভ খবর পরিবেশন, ওরাই কিন্তু অনেক ডাকডোল পিটিয়ে উনার হয়ে খবর ছাপিয়েছিলেন, বলেছিলেন। কিন্তু হঠাৎ করে এক দুটো পত্রিকা বিক্রেতা বলুন আর ইলেকট্রনিক্স মিডিয়ায় বলুন, এই মেডিকেল কলেজের সংস্থার কর্ণধারের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেল। আমি জানি না কেন হয়েছে, এটা আমি আশা করি না। আমার কাজ হচ্ছে আমার এলাকার ডেভেলপ। আমার কাজ হচ্ছে যদি কোনো সংস্থা বা কোনো ইন্ডাস্ট্রি আমার এলাকায় এসে আমার এলাকাকে উন্নত করে, আমি অবশ্যই স্বাগত জানাবো। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি সেই হিসেবে ওনাকে সাপোর্ট করেছি, আমি ওনাকে সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু আজকে ওনার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়েছিলাম, ওনার এখানে অনেকেই আছে, ওনার পজিটিভ বার্তা নামে একটা বার্তা আছে। পজিটিভ কাজের সাথে আমি কেন থাকবো না? আমি নোংরা মানুষের সাথে কথা বলবো, পক্ষ হয়ে কথা বলবো, যারা নিচু স্তরে, যারা মিথ্যে কথা বলে, যারা অসত্যকে সত্য বলতে চায়, সত্যকে অসত্য বলতে চায়, তাদের হয়ে আমি কেন কথা বলবো? তো আমাকে নিয়ে হেডলাইন্স পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃশর্তে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে। আমি 100 বার ত্রিপুরাবাসীর কাছে আমি ক্ষমা চাইব। কেন চাইব না? আমার ত্রিপুরাবাসী আমার কাছে ভগবান। কিন্তু উনি যে কথাটা বলেছে, উনি কত বড় ব্যক্তি, উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে। উনি কে? উনি ত্রিপুরা রাজ্যের কি? আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কে? আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনি এই রাজ্যের কত বড় হনু? আপনার মতন একটা 2 টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা, কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন, এটা ত্রিপুরাবাসী জানে। আপনি ভাববেন না আপনার একটা পত্রিকা আছে, একটা টিভি চ্যানেল আছে, সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবেন। রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয়। কারণ রামপ্রসাদ পাল
আজ থেকে 35 বছর 38 বছর আগে থেকে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে, সাহসিকতার সাথে কাজ করে বিজেপি তৈরি করেছে এই রাজ্যে। আর আপনারা এখন এসে বিজেপি দালালি করছেন মশাই, আপনারা শুধু বিজেপির দালালি করছেন। আপনারা কোনো বিজেপির সংগঠন করেন না, আপনারা কোনো বিজেপির শুভাকাঙ্ক্ষী নয়, আপনারা হচ্ছেন এক প্রকার দালাল। আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন আপনারা তাদেরকেও আজকে চিনেন না। আপনাদেরকে যারা এই আগরতলায় আপনাদেরকে জন্ম দিয়েছে, আপনাদের একই অঙ্গে কত রূপ। যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান, আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের কাছে। যাই হোক, আমি এখানে আর যাচ্ছি না, আমি শুধু বলছি আপনি কোন হনু? পড়াশোনা জানেন না, কানে শুনেন না, চোখে দেখেন না। আমি কি বলেছি? আমি বলেছি আমরা যারা সেখানে, আমি নিজেও আছি, আমরা যারা শান্তিনিকেতনের মেডিকেল ত্রিপুরা শান্তিনিকেতনের বিরুদ্ধে আমরা যারা বিভিন্নভাবে বাধাবিঘ্ন করেছি, শান্তিনিকেতনের বিরুদ্ধে কথা বলেছি, আমাদের এখন যে পর্যায়ে শান্তিনিকেতন এসেছে আমাদেরকে দেখিয়েছে, সেখানে আমাদের যেহেতু এত বড় একটা সংস্থা উনি এখানে করেছে এবং আমাদের রাজ্য সরকার কোনো প্রকার বাধা দেয়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনাকে আমি শুনেছি অনেকেই অনেক মিসগাইড করার চেষ্টা করছে, কিন্তু উনি সত্যটা বুঝে উনি ওনার হেলথ দপ্তর সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করেছে। আমি বলেছি যারা এই ত্রিপুরার শান্তিনিকেতনের বিরুদ্ধে যারা অসত্য খবর বলে বলে সারা ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করেছিল, আমি তাদেরকে বলেছি যে কয়েকজন ব্যক্তিকে আমি বলছি কয়েকজন ব্যক্তিকে যারা ত্রিপুরা রাজ্যের উন্নতি চায় না, যাদের ক্ষমতা নেই, একটা অঙ্গনওয়াড়ি বানানোর তৈরি করার ক্ষমতা নেই, একটা অঙ্গনওয়াড়ি স্কুল যাদের ক্ষমতা নেই তৈরি করার, আর এত বড় একটা মেডিকেল কলেজকে তারা বিভ্রান্ত করছে, মিথ্যে কথা বলছে বন্ধ করার জন্য, যাতে এখানে এই রাজ্যে মেডিকেল কলেজ না হয়। তাদের মূল কাজ হচ্ছে এখানে মেডিকেল কলেজ করা যাবে না। কেন যাবে না? আইন মোতাবেক যদি সে তার সমস্ত কিছু লিগেল ভাবে একজন ব্যক্তি এখানে কলেজ করতে চায়, কেন করতে পারবে না? কিন্তু তারা ছিল বাধা হয়েছিল, তাদের চ্যালেঞ্জ ছিল এখানে মেডিকেল কলেজ করতে দেবে না। এই কারণে তাদেরকে মেডিকেল কলেজের কর্ণধার কোনো পাত্তা দেয়নি। আমি এখনো আবার বলছি, যান একবার কলেজটা ঘুরে আসুন। আপনারা যে হনুরা এই ধরনের ভুল ভ্রান্তির কথা মানুষকে বলছেন, একবার গিয়ে ঘুরে আসুন। আমিও আজকে গিয়েছি, গিয়ে ঘুরে দেখে আমি অবাক হয়ে গেছি। এই কলেজের মধ্যে এত উন্নত হয়ে গেল, এই 2 বছরও হয়নি। একটা হসপিটাল করবে, নর্থ ইস্টের মধ্যে এত বড় হসপিটাল হয়নি। প্রায় এইরকম একটা হসপিটাল হবে, কারা উপকৃত হবে? এই রাজ্যের মানুষ। বহিরাজ্য থেকে লোক আসবে, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে লোক আসবে। এটা কি আমাদের রাজ্যের লাভ হবে না? এবং উনি নিজে ইনভেস্ট করছে, এরকম নয় যে আমাদের কাছ থেকে। আপনারা জানেন না, বিগত সরকারের সময় আমাদের বর্তমান যে টিএমসি, যে বি আর আম্বেদকর হসপিটাল,
জিনেট নামে সংস্থা এসেছে, ত্রিপুরা রাজ্যের সমস্ত তাদেরকে দিয়েছিল, আর্থিকভাবে সাহায্য করেছিল, জমিন দিয়ে সাহায্য করেছিল, বিল্ডিং বানিয়ে দিয়ে সাহায্য করেছিল, সমস্ত লোন দিয়েছিল ত্রিপুরা সরকার তাদেরকে। সমস্ত কিছু দেওয়ার পরে তারা এই রাজ্য থেকে পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে। কি তাদের ব্যাপারে আপনারা জানেন না? তাদের কথা কেন লিখছেন না? এবং এই রাজ্যের মানুষের প্রায় 300 কোটি টাকা প্রায় নিয়ে এই জিনেট কোম্পানি পালিয়েছিল। রাজ্য সরকারের কোষাগারের অনেক টাকা তারা নয়ছয় করে পালিয়ে গেছে। কিন্তু এই ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ তো আমাদের কাছ থেকে কোনো লোন নেয়নি, বা আমরা তাদেরকে মানসিক এবং একটা সরকারের যা যা করণীয় আমরা করেছি। কিন্তু এই যে হনুরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পিছে লেগে কিছুই করতে পারেনি, এখন তারা আমাকে বলছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই যে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যে হনু, তার মতো ব্যক্তি ত্রিপুরা রাজ্যের মানুষ তো আপনাদেরকে পুছে না। এখন আপনারা অনেক দালালি করেছেন, এখন আর পোষায় না। আমি বলবো, হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা এইসব মানসিকতা থেকে দূরে সরে যান, ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। ক্ষমা চাইলে আপনি চাইবেন, জনগণের কাছে আপনি ক্ষমা চাইবেন। আপনি মিথ্যে কথা, অসত্য খবর পরিবেশন করেছেন। আজকে আমি দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি থেকে শুরু করে 21টা রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে। আর যার কারণে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এশিয়া বুকস অফ রেকর্ড থেকে ওরা একটা অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেই অ্যাওয়ার্ডটা আমার হাত দিয়ে তারা ত্রিপুরাবাসীকে উপহার দিয়েছে। এবং সরকারের এই ত্রিপুরা রাজ্যের গর্ব তারা কাকে দিয়েছে? এই এশিয়া বুকস অফ রেকর্ডস তারা ত্রিপুরাকে দিয়েছে এই অ্যাওয়ার্ডটা। ত্রিপুরাবাসীর সম্মান পেয়েছে এখানে। সেই জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি এই অ্যাওয়ার্ডটা হাতে নিয়েছি। আমি একটা ইমোশনাল হয়েছি যে কলেজটাকে আমরা গুরুত্ব দেইনি, যে কলেজটার বিরুদ্ধে আমরা সবসময় বিরোধিতা করেছি, আজকে এই কলেজটা এত বড় সম্মান আমার হাতে দিচ্ছে, তো আমি বলবো না কেন? আমি যদি ভুল করে থাকি আমার স্বীকার করতে আপত্তি কোথায়? এবং আজকে একটা কথা বলছি, যারা এই কলেজের বিরুদ্ধে দীর্ঘ টাইম নেগেটিভ প্রচার করেছে, আজকে তারা কিন্তু এই মেডিকেল কলেজের কাছে গিয়ে হাত পাচ্ছে, তাদেরকে, তাদের পরিবারকে এখানে চাকরি দেওয়ার জন্যে, তাদের পরিবারের এমুক জায়গায় বসানোর জন্যে। আমি আজকে শুনে হতবাক হয়ে গেলাম। এবং করছে পর্যন্ত যারা বিরোধিতা করেছে তারা কিন্তু এখন এই মেডিকেল কলেজে চাকরি পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। এই মেডিকেল কলেজে স্টুডেন্ট অ্যাডমিশন করার জন্য তারা অনেকেই তখন আবার চেষ্টা করেছে। যারা পজিটিভ, আমি অন্যের সাথে ছিলাম না, থাকবো না, কিন্তু যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি, সে যদি পজিটিভ, সে যদি সত্যের জন্য লড়াই করে, আমি তার পাশে থাকবো। এটাই আমার ধর্ম। আর ধর্ম তাকেই বলে যারা সত্য কথা বলতে জানে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, তারাই হচ্ছে ধর্মকে বিশ্বাস করে। তো আমি আবার বলছি, এই ধরনের ব্যক্তিদেরকে আমি ঘৃণা করি, ধিক্কার জানাই, যারা শুধু
দালালি করার জন্য এরকম অসত্য খবর পরিবেশন করে, এবং যারা সত্য কথা লিখছে, সত্য কথা বলছে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি আর কিছু বলছি না। আমি আবার বলবো, যারা আজকে আমাকে বলেছে, আমি তাদেরকে বলছি, আবার তোমাদের ভালোর জন্য বলছি, জনগণের কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ তোমরা জনগণকে বিভ্রান্ত করেছ, আমাদের সরকারকে তোমরা অপমান করেছ, আমাদের মুখ্যমন্ত্রীকে তোমরা অনেক নেগেটিভ করেছ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন সৎ ভাবনা মানসিকতা নিয়ে সরকার চালাচ্ছে, অনেক চক্রান্ত করেছ তোমরা এই সরকারকে বদনাম করার জন্য। আমি বলছি, সাবধান। এই সরকার আছে, থাকবে, আগামী দিনও থাকবে।